শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সম্ভবত রাজনৈতিকভাবে সবচেয়ে ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। নানা রকম গুজব, অপতথ্য, অপপ্রচার ছড়িয়ে পড়ছে। গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সময়ে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই জায়গায় দেখা গেছে মত প্রকাশের যে বন্ধ দুয়ার সেটি কিন্তু উন্মুক্ত হয়েছে এবং তার সুযোগে ইউটিউবার বা ব্লগার যারা বিভিন্ন মতপথের রয়েছেন তারা তো বিভিন্ন বক্তব্য দিচ্ছেনই, দায়িত্বশীল জায়গা, দায়িত্বশীল পক্ষ, দায়িত্বশীল ব্যক্তির থেকেও এ ধরনের বক্তব্য আসছে, ফেসবুকে নানা স্ট্যাটাস আসছে যেগুলো আসলে উত্তেজনা তৈরি করে এবং উদ্বেগ বাড়ায়। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের জনাব হাসনাত আবদুল্লাহ, ওনার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে এবং এগুলো নিয়ে দলের ভেতরেও নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। সঙ্গত কারণেই আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় রেখেছি রিফাইন্ড আওয়ামী লীগ কেন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এবং আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা বেলাল বাকি ইদ্রিসি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও একজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমি যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে এই যে নানা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এতদিন পরে এসে এখন আওয়ামী লীগের পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগ কেন বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশের গত কয়েকদিন ধরে রাজনীতির খুবই আলোচিত বিষয় হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, না ফিরিয়ে আনা এবং আনলে কোন পদ্ধতির মধ্য দিয়ে। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করার যথেষ্ট ক্ষেত্র আছে। এই কারণে গত 15 বছর তারা যে পদ্ধতিতে ক্ষমতায় ছিল এবং ক্ষমতাকে এনজয় করার জন্য তারা যে আচরণগুলো করেছে, তার বিরোধী পক্ষের সাথে, নিরীহ মানুষদের সাথে এবং প্রত্যেকটা জায়গায় গুম, খুন, চাঁদাবাজি, অনেক রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের সময় তারা যেভাবে মানুষের উপরে চড়াও হয়েছে, রাষ্ট্রের সমস্ত শক্তিকে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, সুতরাং সেই যে অপরাধগুলোর দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে এবং তার ভেতর থেকে তাকে কতগুলো বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি অবশ্যই হতে হবে। এখন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা, আমরা যে বিষয়টা আলোচনা করছি এটি সম্ভবত একজন সাবেক সমন্বয়কের স্ট্যাটাসকে কেন্দ্র করে। তিনি সেনাবাহিনীর প্রধান সম্পর্কে বেশ কতগুলো একপাক্ষিক কতগুলো অভিযোগ তুলেছেন। আপনি যে কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে সমালোচনা করার অধিকার আপনার আছে যদি আপনি রাষ্ট্রের নাগরিক হন এবং আপনার ট্যাক্সের পয়সায় যদি ওই প্রতিষ্ঠানটা চলে। আমি মনে করি না যে কোনো প্রতিষ্ঠান একেবারে তাকে নিয়ে কোনো রকমের কথা বলা যাবে না। তার কাছে আমার প্রত্যাশার জায়গাটা অবশ্যই থাকতে পারে, তার কোনো কাজের সীমাবদ্ধতা নিয়ে আমি ক্রিটিক করতে পারি, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওই প্রতিষ্ঠানটাকে আপনি যে ভাষায় তার কাছে আপনার প্রত্যাশার কথা তুলে ধরছেন, তার ভেতর থেকে এই প্রতিষ্ঠানটিকে আপনি তার যে মৌলিকত্ব নষ্ট করছেন কিনা। সেনাবাহিনী এটি কিন্তু রাষ্ট্রের সরকারের কোনো প্রতিষ্ঠান না, অঙ্গ না, এটা একটা রাষ্ট্রের একটা অঙ্গ। একটা রাষ্ট্র গঠিত হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার তার একটা হচ্ছে সভরেন্টি, এবং সভরেন্টি এবং সেনাবাহিনী এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, সার্বভৌমত্বের সঙ্গে সেনাবাহিনী জড়িত। তো সেই সেনাবাহিনীর সম্পর্কে আমরা যে আচরণগুলো দেখলাম, একেবারে জনগণকে মুখোমুখি করে দেওয়া, প্রকাশ্যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আক্রমণ করার কথা। আপনার খেয়াল থাকার কথা যে মানুষগুলো গত 5-10 বছর অভিযোগ করতো যে ভারতের পরামর্শে আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেছে, তারা এখন বলছে
ওই যে কথা বলার স্বাধীনতা পেয়ে তারা এখন বলছে ক্যান্টনমেন্ট আক্রমণ করব। তারা এখন বলছে শহরে সেনাবাহিনীর গাড়ি দেখলে আক্রমণ করব এবং তার জন্য আমার যদি জেল হয়, ফাঁসি হয়, আমি এটি গ্রহণ করতে রাজি আছি। কিন্তু যে অভিযোগটি তোলা হলো সেই অভিযোগ নিয়ে কিন্তু তাদের ঘরের মধ্যে আবার দ্বিমত দেখা গেল। দেশের বাইরের থেকে আমার যে ধারণা, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনি একমত হবেন যে বাংলাদেশের সুশাসনের অভাবে এখানে সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যায়নি। বাংলাদেশের সম্পদকে কাজে লাগিয়ে এই দেশটা অনেক দূর এগিয়ে যেতে পারত এবং আপনার আশপাশে অথবা দূরবর্তী যারা আছেন তাদের ঈর্ষার কারণও হতে পারত। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ যখনই এগোনোর চেষ্টা করেছে তখন বিভিন্ন জায়গার থেকে এটিকে টেনে ধরার একটা প্রবণতা আছে। আমি দেখতে পাই যে একটা দেশ তার সম্পদকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম পূর্ব শর্ত হচ্ছে তার স্থিতিশীলতা। বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য নানা রকমের উপাদান দেশের ভেতর এবং দেশের বাইরে আছে। আমাদের এই গণঅভ্যুত্থানটার আগে শ্রীলঙ্কায় একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে আমাদের মতো এত রক্তপাত হয়নি। অথচ আপনি যদি খেয়াল করেন যে তারা একটা মোটামুটি তাদের দেশটাকে গুছিয়ে ফেলেছে। এই 9-10 মাসের মধ্যে তারা দুটো নির্বাচন করেছে, তাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, তাদের যে ইকোনমির যে বেসিক জায়গাগুলো ছিল যেমন পর্যটন খাত খুবই বড় একটা জায়গা, সেখানে স্থিতিশীলতা আসার কারণে প্রচুর পর্যটক সেখানে আসছে। তাদের কাছে ঋণ দেওয়ার জন্য মানুষ আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের পেছনে ঘুরছে, আমাদের মতো না। এবং সেখানে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা অথবা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি, তারা বলে যে আমরা এত কিছু মানে আমাদের পেরিফেরিটা এতটা বাড়ায়নি। তোমাদের এইখানে যেহেতু যেভাবে তোমরা নানা ইস্যুতে একটা সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখা, আমরা ওইটার মধ্যে যাইনি। আমাদের গণঅভ্যুত্থান শেষ হয়েছে, রাজনৈতিক দলগুলো বসেছে, যারা পালানোর তারা পালিয়ে গেছে, তারা বসে মোটামুটি একটা আউটলাইন করেছে যে কি কি কাজগুলো আমরা করব, আমরা সেই কাজগুলোকে সহায়তা করি। আর আপনি আমার এখানে দেখেন প্রত্যেকটা দিন ভিডিও ব্যবসায়ীরা, ইউটিউব ব্যবসায়ী থেকে শুরু করে যে যেভাবেই পারছে, আপনি একজন সেনাবাহিনীর প্রধান, আমি তাকে প্রধান বলছি না, তিনি একজন সিনিয়র মানুষ। আচ্ছা, একজন সিনিয়র মানুষকে যখন আমরা দেখি তার সম্পর্কে তো স্বাভাবিকভাবে একটা শ্রদ্ধা, ভদ্রতা, এটা তো একটা পারিবারিক কালচারের অংশ। যে ভাষাটা তাকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত? এটা কি আমাদের এই সোসাইটির যে আমাদের যে দীর্ঘদিনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে যায়? এবং এই কাজগুলো যারা করছেন আপনি খেয়াল করে দেখেন, আমি দর্শকদেরকে অনুরোধ করব যে খেয়াল করে দেখবেন, যারা এই যে প্রতিনিয়ত এই কাজগুলো করছে তারা কেউ দেশের মধ্যে নাই, সবাই দেশের বাইরে। তো দেশকে নিয়ে যদি আপনার এত ভাবনা থাকে তা আপনি আসেন, এসে দায়িত্ব গ্রহণ করেন, সরাসরি আপনি নেতৃত্ব দেন, আপনাদের পেছনে আমরা থাকি। তাদের যে কোনো অবদান নেই আমি সেটি বলছি না, বাংলাদেশের নানা ট্রান্সফরমেশনে তাদের বিরাট অবদান আছে, কিন্তু আপনি অবদানটা রাখলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি এমন একটা আচরণ করলেন, যেমন একটা আচরণ করছেন। এই মুহূর্তে আমাদের করণীয় কি ছিল? প্রথমত গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা। সেকেন্ড হচ্ছে এই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা। তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মের ভেতর থেকে, নির্বাচনের মধ্য থেকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। আমি মনে করি বেসিক কাজ ছিল এইগুলো। কিন্তু আপনি প্রত্যেক দিন এবং সরকারের কতগুলো দুর্বলতার কারণে, আমি কিন্তু আবার আপনাকে মনে করিয়ে দেই, আওয়ামী লীগ যে অপরাধটা করেছে এই জায়গা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের মধ্যে আপনি কি তার কোনো অনুশোচনা দেখেন? আওয়ামী লীগের ফার্স্ট সেকেন্ড ক্যাটাগরির যারা নেতা লুট করেছে, লুণ্ঠন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের সম্পদ, তারা কিন্তু সব চুপ করে আছে, বিদেশে গিয়ে বেশ ভালো আছে। সোশ্যাল মিডিয়ায় যারা দেখবেন ওই যে ছোটোখাটো কিছু সুযোগ সুবিধা পেয়েছে, চায়ের দোকানে বসে থেকে একটু গল্প সল্প করে, তারা বেশ নানা রকমের গল্প টল্প ছুটছে। এখন হয় কি, যখন মানুষ বিপদে পড়ে কতগুলো অবলম্বন করতে চায়, হয়তো তারা করছে সেটা, কিন্তু এদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এখনও হুমকি দিচ্ছে, ফিরে এসে আপনাকে দেখে নিব, তাকে দেখে নিব, কিন্তু তার কাউন্টার এইটা না যে আমি একটা বাহিনীকে টার্গেট করব। কিন্তু এইখানে সেটি হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করার যে জায়গাটা, এটা আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে এতদিনে? না, একদিনও চায়নি। কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে যারা,
তারা কিন্তু ক্ষমা করে দিয়েছে। কেমন? আপনার মনে আছে জামাত ইসলামের আমির তিনি বলেছিলেন যে আমরা মাফ করে দিয়েছি, তারপরে তারা একটা ব্যাখ্যাও দিয়েছিলেন, তারপরে বললেন যে ফ্যাসিস্ট বলেন গত অক্টোবর মাসে গাইবান্ধায় বলে এসেছিলেন, ক্ষমা করে দিয়েছি এটি বলেছিলেন সেপ্টেম্বরে তেজগাঁতে তাদের একটা কর্মসূচিতে। যে আপনারা ফ্যাসিস্ট বলেন, আমি মনে কষ্ট পাই। কয়েকদিন আগে আমাদের এই যে গণ আন্দোলনে গত 15 বছর নির্যাতিত হয়েছেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ আসে আমরা এটা বিবেচনা করব। আর আমাদের এই যে উপদেষ্টা তরুণ যে যুব উপদেষ্টা সজীব ভুইয়া, তার একটা বক্তব্য আছে, টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আওয়ামী লীগের মধ্যে সবাই তো আর নির্যাতন না, সবাই তো আর লুটেরা না, তারা আসলে আমরা বিবেচনা করব, আমরা এগুলো আলোচনা করছি। আচ্ছা, আপনি এখনো সোশ্যাল মিডিয়ায় পাবেন। তো আওয়ামী লীগকে তো আপনারা মাফ করে দিয়েছেন, দোষটা হচ্ছে সেনাপ্রধানের। কেন? কারণ হলো আপনি পরিকল্পিতভাবে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে টার্গেট করেন। এবং ওই যে বললাম সেনাবাহিনী এটি কিন্তু সরকারের অংশ না, এটা রাষ্ট্রের অংশ। আমি আবার বলি যে সেনাবাহিনীর সমালোচনা আমিও করি, সমালোচনা করার অনেক জায়গা আছে, কারণ আমার ট্যাক্সের পয়সায় চলে, সুতরাং সেই সমালোচনা করার অধিকারটা আমার আছে। কিন্তু আপনার যে সমালোচনা, এটা সমালোচনা না, এটা এই প্রতিষ্ঠানকে আপনি মব ক্রিয়েট করে ক্যান্টনমেন্টের গেটে গিয়ে বিক্ষোভ করছেন। আচ্ছা, তারা যদি বাধা না দিত আপনি ভিতরে ঢুকে পড়তেন, আপনার উদ্দেশ্য ছিল সেটা। তো এটা কি বাংলাদেশের জন্য ইতিবাচক কোনো ঘটনা হতো? আপনি ক্যান্টনমেন্টের গেটে গিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ওয়াকার না হাসনাত। আচ্ছা, হাসনাত ধরলাম, হাসনাত তো কি? তো এই যে জায়গাগুলো, আপনি রাস্তায় এক রকমের, আপনি যখন একটা সেমিনারের মধ্যে ঢুকবেন তখন আপনার আচরণটা কিন্তু আর এক রকমের হতে হবে। এই যে ছাত্রনেতা যারা, এরা একসময় ছাত্রনেতা ছিলেন, এখন তারা কিন্তু মানে জননেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং এদেরকেও স্বপ্নও দেখেন একসময় প্রধানমন্ত্রী হবেন। হ্যাঁ, হতে পারে, জনগণ যদি চায় প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তাদের কর্মকাণ্ড, আপনারা যে ওই নতুন বন্দোবস্তর কথা বলেছিলেন, আমি দর্শকের কাছে জিজ্ঞেস করি 7 মাসে তার কপাল কতটুকু খুলেছে, কিন্তু নতুন বন্দোবস্তর কথা যারা বলছেন কপালটা কেমন খুলছে দেখছেন তো? উড়োজাহাজ থেকে নেমে 100 গাড়ির বহর নিয়ে সৈয়দপুর থেকে পঞ্চগড় চলে যাচ্ছেন। 10 মাস আগে যিনি টিউশনি করতেন তার কপালটা কতটুকু খুলেছে। কিন্তু বাংলাদেশের এই ঢাকা শহরের অনেক মানুষ, আপনি খোঁজ নিয়ে দেখেন, 20 টাকা দিয়ে একটু ইফতার কিনতে পারে না। অসংখ্য মানুষ আছে ঢাকা শহরে 10 বছর 15 বছর চাকরি করে, এই যে ছুটি হচ্ছে, বাড়িতে ছোট্ট মেয়ের জন্য 500 টাকা দিয়ে জামা কেনার ওই ক্যাপাসিটি, অ্যাবিলিটি তার নেই। কিন্তু এদের কপালটা খুলেছে কিভাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না। নিশ্চয়ই এর পরের পার্টে আলোচনা করার সুযোগ আমি আসবো আবারও। আমি একটু শুনে আসি জনাব বেলালী বাকি ইদ্রিসি, আপনি শুনছিলেন এই যে রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা হঠাৎ করে কেন আসলো, কি মনে করেন আপনি? আমি এই আলোচনার পূর্বে আমি বলে নিতে চাই যে আমি সাম্প্রতিককালে এই 10 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, অ্যাকচুয়ালি আমি কালকেই উমরা থেকে এসেছি, উমরা শেষে। তো যাই হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে অনেকটা আমি দেখেছি যে বর্তমান চলমান রাজনৈতিক যে সংকট, এগুলো নিয়ে কিছুটা হলো আমি এগুলোর একটু অবজারভেশনে ছিলাম, যদিও সময় ছিল না। এনিওয়ে, আপনি রিফাইন আওয়ামী লীগের আলোচনার পূর্বে আমার শরীফ ভাই যেভাবে কথা বললেন, সামগ্রিকভাবেই যে পরিস্থিতি নিয়ে আজকে যে রাজনৈতিক যে ধূম্রজাল একটা দেশের বিরুদ্ধে কিংবা দেশের জনগণের জন্য যে রাষ্ট্র, সেই রাষ্ট্র মূলত এই সময় পার করার এই সংকট সৃষ্টির পিছনে যারা কারা রয়েছে, এগুলোকে ডিটেলসে যাওয়ার আগে আমি মনে করি একটা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত রাষ্ট্রীয় সংগঠন বা প্রজাতন্ত্রের যে বিভাগগুলি রয়েছে সেইগুলো একটু বিশদ আলোচনার দরকার নেই, যেহেতু আমরা বিরাট বিপ্লব, এটা গণ অভ্যুত্থান আপনি বললেন, যেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থান যে 5ই আগস্ট হয়েছে, সেই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ নিয়ে যদি আজকে আমরা ওনার আলোচনার সূত্র ধরেই বলি এবং আপনার যে রিফাইন আওয়ামী লীগকে দিয়ে বলি,
আমি এই রমজান মাসে আমি যদি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দেখেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা, এটা 622 খ্রিস্টাব্দের দিকে, হিজরি মাসের প্রতি যে হিজরতের সময় থেকে হিজরি বলা হয়। তো সেখানে যারা মক্কার মদিনার যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে আনসার, এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হতো। এবং পৃথিবীর ইতিহাসে যেহেতু রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করছি, তো সেই রাষ্ট্র নিয়ে আলোচনার এই জন্যই আমি বললাম যে এই ওখানে বিভিন্ন গোত্রের সম্প্রদায়ের লোক ছিল, সেখানে তাদের মধ্যে সম্প্রীতি স্থাপনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি প্রথম করেছিলেন যে মদিনার চার্টার, আপনারা জানেন যে মদিনার সনদ, যেটা দিস ইজ অনলি দি রিটেন কনস্টিটিউশন বা একটা সংবিধান, রিটেন কনস্টিটিউশন পৃথিবীর ইতিহাসে এটাই হলো প্রথম লিখিত একটা সংবিধান। সেখানে কি ছিল, সেখানে প্রায় 48টা আপনার মতান্তরের 53টা এরকম ধরা হয়, এগুলো পয়েন্ট ছিল যে এই যে মদিনা থেকে আসলো, কিংবা আমি এইটা এই জন্যেই এটা আমি এক্সাম্পল সাইট করছি এই কারণে যে এই আলোকে আমি আলোচনা করব যে দেখেন সেখানে তারপর তাদের মধ্যে যে বন্ধুত্ব স্থাপনের জন্য এবং একটা সহ অবস্থান স্থাপনের জন্য, রাষ্ট্রের একটা শৃঙ্খলা আনার জন্যে সেখানে এটা করা হয়েছিল। 5ই আগস্টের পরে আমাদের নিঃসন্দেহে এটা একটা বিরাট অভ্যুত্থান বাংলাদেশের জন্য, যে গত 14 বছর না, ঠিক 2008 সালের পরেই যে সরকারটি চলে গেছে আওয়ামী লীগ সরকার, তারা একটা রোল মডেল নিয়ে নেমেছিল বাংলাদেশের এই শাসনভার গ্রহণ করে কিভাবে এই দেশকে একটা মানুষকে শোষণ করে, আমার মনে হয় যে তার টার্গেটই ছিল এটা। ক্ষমতায় আসার পরে তার যে প্রক্রিয়া ছিল, তার যে কর্মকাণ্ড ছিল একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা দেখলাম যে একটা মত মানে ফ্রিডম অফ স্পিচকে প্রথমে বন্ধ করে দেওয়া, যে মানুষের মত এবং কথা বলার যে স্বাধীনতা এটাকে বন্ধ করে দেয়া, এবং বিরোধী মতের জনগণকে দমন পীড়ন আরম্ভ করা, সেটি 2008 সালে প্রকৃতপক্ষে শুরু হয়েছিল। এবং প্রকারান্তরে আপনারা দেখেছেন 2014-তে এটা ভোটারবিহীন, মানে একটা অন্যান্য দলবিহীন, এটা যেমন ফুটবল মাঠে যেমন খেলা হয় যে এক দল না আসলে এক দলকে অকভার করে বলা হয় যে এই দল বিজিত, এইরকম একটা নির্বাচন হয়েছিল 2014। সেখানে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো। পরবর্তী 2018-তে রাতের ভোট, দিনের ভোট রাত্রে, আগের রাত্রে শেষ করে কোনো মানে এটা নির্বাচনই হয় না, প্রহসন। এই যে একটা প্রহসন এবং বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন মত ও দলকে দমন পীড়ন করে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যে দলের নেত্রী এবং যে দলের প্রধান এই কর্মকাণ্ড করে চলে গেল, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের ব্যাপারে আপনি আজকে বললেন যে সেই দলটিকে রিফাইন আওয়ামী লীগ। আমি যদি আরও 1947 সালের দেশ বিভাগের কথা বলতে যাই, সেখানেও মুসলিম লীগ এটা কথা ছিল, লড়কে লেগে পাকিস্তান। তখন এই দেশের মানুষ মনে করলো যে পাকিস্তানের জন্যই আমরা কি ভাগ হচ্ছে, তাহলে ঠিক আছে মুসলমানদের জন্য একটা দেশ, পাকিস্তানের জন্য। তখন সবাই মুসলিম লীগের পক্ষে ছিল মোটামুটি। কিন্তু প্রগতিশীল রাজনীতিক যে নেতৃবৃন্দ এই দেশের উপমহাদেশে কিংবা আপনি সবখানেই রাজনৈতিক অঙ্গনে যারা সুদূর প্রসারী দেশ ও মানুষের চিন্তা করে, তারা দেশকে একটা মানে একটা সুন্দর জায়গা আনার জন্যে প্রত্যেক দল ও মতের সমন্বয়ে একটা সুন্দর চিন্তার অবতারণা করে। আজকে 5ই আগস্টের বিপ্লবের পরে মূলত আমি যে কথাটি সূত্র ধরে বলতে চাই যে একটা বিপ্লব হওয়ার পরে সাধারণত একটা বিপ্লবী সরকার হয়। এক্ষেত্রে যে ব্যত্যয়টা হয়েছে, এখানে
যেহেতু একটা বড় ক্রাইসিস, ছাত্ররা স্বাভাবিক, নবীন তরুণ, আপনার বয়স কম ছিল যখন, তখন আপনার একরকম চিন্তা চেতনা, একরকম উৎসাহ উদ্যম ছিল। আজকে বয়সের ভারে সেটি একটু অন্যরকম হতে পারে। ছাত্ররা যে আন্দোলন করেছে, অবশ্যই এটি একটি বিরাট সাফল্য, এদেশের মানুষকে মুক্তি দিয়েছে 5ই আগস্টে। কিন্তু শুধু ছাত্ররাই কি ছিল? এখানে সর্বস্তরের জনগণ। এবং আপনি জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি একটা বৃহৎ দল, এবং এই দলের আমাদের যিনি এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মূলত উনি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ওনাকে যখন দেশ থেকে বাধ্য করা হলো, তখন থেকে উনি এটা আন্দোলনের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আন্দোলন চালিয়ে গেছেন। এবং সেই আন্দোলন এবং এই ছাত্র জনতা সব যুগপৎ আন্দোলনের মধ্যে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে। আপনি তো জানেন। বেলাল বাকি ইদ্রিসি, আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে এর মধ্যে আমাদের সাথে আছেন ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি। যে বিষয়টি আমরা আজকে আলাপ করছিলাম, এরই মধ্যে আলোচনা হয়েছে যেটি যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে, এবং সাম্প্রতিক সময়ে তো আমরা বলছি যে নানা রকম গুজব, অপপ্রচার, অপতথ্য বিভিন্ন বিষয় আসছে। পাশাপাশি সেটি দায়িত্বশীল জায়গা থেকে রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যখন বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস বা বিভিন্ন জায়গায় যখন এই বিষয়গুলো আসে, তখন আসলে কিভাবে বিষয়গুলো মূল্যায়ন করা যায়? আপনার বক্তব্য একটু শুনবো আমরা। দেখুন, প্রতিটা দলেরই একটা রিফাইন্ড প্রসেস থাকতে পারে। একটা দল যখন কলাপস করে, আমি বলবো আসলে আওয়ামী লীগ দল হিসেবে এই পর্যায়ে যে পর্যায়ে এখন আছে সেটা কলাপস করেছে বিকজ অফ তাদের নীতি নির্ধারণ যে প্রক্রিয়া ছিল, অতীতের যে কর্মকাণ্ড ছিল আর কি। এখন প্রতিটি দলেরই একটা রিফাইন্ড প্রক্রিয়া, চলমান একটা প্রক্রিয়া থাকা উচিত, যেটা বাংলাদেশের সংস্কৃতিতে ওভাবে দেখা যায় না, যে একটা চলমান রিফাইন্ড প্রক্রিয়া, যে কারো বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন হলো, তাকে দলীয়ভাবে কোনো পানিশমেন্ট দেওয়ার প্রক্রিয়া, অথবা তাকে কোনো পোস্ট থেকে তাকে সরিয়ে দেওয়ার যে ব্যবস্থা, এই রিফাইন্ড প্রক্রিয়া আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম আর কি। বর্তমানে দেখা যাচ্ছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন হচ্ছে তাদেরকে তাদের যে পদ আছে সেই পদ থেকে তাদেরকে বহিষ্কার করছে। এটা একটা ভালো গুণ বা ভালো দিক আর কি। এই রিফাইন প্রক্রিয়া যদি বিএনপি বজায় রাখতে পারে ভালো। আর আওয়ামী লীগের ক্ষেত্রে এখন তারা রিফাইন প্রক্রিয়া দিয়ে কিভাবে ফেরত আসবে সেটা হচ্ছে তাদের এখন দলীয় একটা ব্যাপার। তবে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা বিভিন্ন হঠাৎ করে মিছিল বা মব জাস্টিস বা যেগুলোই হচ্ছে আর কি, এগুলো আসলে মানে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি। যে এটা আসলে এগুলা রিফাইন্ড প্রক্রিয়া বলা যায় না। তাদেরকে তারা যে নিজেদেরকে শুদ্ধির প্রক্রিয়ার মধ্যে যে যেতে হবে সেটা বলা যায় না। তারা নিজেদের ভুল বা নিজেদের যে নেগেটিভ সাইড, অবশ্যই তাদের কিছু ভুল ছিল, এটা তাদেরকে স্বীকার করতে হবে। তাদের নেগেটিভ সাইড ছিল, স্বীকার করতে হবে, নাহলে তো ছাত্র জনতা এভাবে নামতো না। এগুলা তাদেরকে আগে ভুল স্বীকার করে, এখন ভুল স্বীকার না করে যদি জনমনে আরো বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা মানুষকে আরো বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে এবং গভর্নমেন্টের এগেনস্টে তাদেরকে মোটিভেট করে, তাহলে এটা আসলে তাদের রিফাইন বা তাদের পুনর্বাসন বা তাদের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কখনো ধরা যেতে পারে না। জি, আরেকটি বিষয় আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা এই রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনাটা এখন আসছে কেন? এই কারণে বলছি, মানে প্রশ্নটা এই কারণে যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নীতিগতভাবে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বা সেই ধরনের কোনো চিন্তাভাবনা তাদের নেই। এটি একটি বিষয়। আর আপনি জেনে থাকবেন গত নভেম্বরেই কিন্তু সম্ভবত নভেম্বরে একটি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল বা যে এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে আইন, সেখানের একটি ধারা ছিল যে দলের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া যাবে কিনা, সেই ধারাটিও কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাতে করে কিন্তু এই বার্তাটি একেবারে স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ সেই অর্থে নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা সরকারের নীতিগতভাবে নেই। এই যখন অবস্থা, যেটি নভেম্বরে হয়ে গেছে, 11ই মার্চের পরের ঘটনা বা এখন এসে আমাদেরকে এই আলোচনা কেন করতে হচ্ছে?
দেখুন এইখানে এই কারণেই যে আলোচনা করতে হচ্ছে, কারণ আওয়ামী লীগ বিগত বছরগুলোতে যা কিছু করে গেছে এটার বোঝা এত বড় বোঝা যে আসলে এই আলোচনা থেকেই যাবে। তারা যখনই আবার রিফাইন করে আসার চেষ্টা করবে, যখনই তারা তাদেরকে সংস্কার করে আসার চেষ্টা করবে, তখন গভর্নমেন্টের সাইড থেকে কিন্তু বক্তব্য দিবে যে না, এটা যেহেতু এটা একটা সাংবিধানিক অধিকার একটা দল করার, তো যে কোনো সময় বা ইচ্ছা করলে কিন্তু বলা যায় না যে তাদেরকে নিষিদ্ধ করা হলো বা অমুক দল তমুক দলকে নিষিদ্ধ করা হলো। তো এখন গভর্নমেন্টের মনোভাবটা বলেছে, কিন্তু সাধারণ জনগণের যে মনোভাব অথবা আদার পার্টি যারা এত বছর ধরে যারা নিপীড়িত হলো তাদের যে মনোভাব আর কি, সেটা হচ্ছে যে একটা দল এতটাই তারা অত্যাচার করেছে, এতটাই তারা অ্যাগ্রেসিভ ওয়েতে ছিল, তারা সাধারণ জনগণ বলেন অথবা অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন, তারা এটা চেতেই পারে আর কি, যে তাদেরকে নিষিদ্ধ করা হোক বা তাদেরকে আসতে দেওয়া হবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে একটা মিছিল হলে কিন্তু কোনোভাবে যদি একটা মিছিল হয়, আওয়ামী লীগ যদি বিচ্ছিন্নভাবে যে মিছিল করছে, এই মিছিলগুলো হলে কিন্তু ওই মিছিল যারা করছে তাদের উপর একটা আক্রমণ হচ্ছে, বা কেউ যদি নামও নিচ্ছে তাদের উপর কিন্তু আক্রমণ হচ্ছে। এটা আসলে একটা আক্রোশ। এটা আসলে আক্রোশটা কিন্তু এই না যে আমরা আওয়ামী লীগকে যারা এই আক্রমণ করছে যে তারা ভাবছে যে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে দিব না, এই জন্য আমরা তাদেরকে প্রতিহত করছি, জিনিসটা কিন্তু তা না। এটা হচ্ছে পঞ্জীবিত একটা আক্রোশ। এত বছর ধরে তারা দমন নিপীড়ন হয়ে, সাধারণ মানুষ যে দমন নিপীড়ন হয়েছে এত বছর ধরে যে আক্রোশ, তার একটা বহিঃপ্রকাশ আমি বলবো আর কি। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, একেবারে স্পষ্ট একটি বিষয় বোঝা গেল যে একটি আক্রোশ। আমি যদি একেবারে ছাত্র নেতৃত্বের কথাই বলি, যদিও এখন তো আর তারা ছাত্র নেই, তাদের একটা নির্দিষ্ট দলও হয়েছে এনসিপি, এবং এনসিপি নেতৃবৃন্দই মূলত এই আক্রোশ বা মানে বিক্ষোভটা বেশি দেখিয়েছে, তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্রের সেনাবাহিনীকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা বা তাদের ভূমিকা নিয়ে কথা বলা এবং পাবলিকলি যেভাবে বিষয়গুলো এসেছে, এটিকে আপনি কি মনে করেন? দেখেন, রাষ্ট্রের সেনাবাহিনীকে কখনোই প্রশ্নবিদ্ধ করা উচিত না, যদি না স্পষ্ট অ্যালিগেশন থাকে, যদি না স্পষ্ট তারা রাষ্ট্রের এগেনস্টে তারা মুভমেন্ট করে। আমরা কিন্তু দেখেছি, দেখেন এই যে 5ই আগস্টের পূর্ববর্তী যে আন্দোলনগুলো হয়েছে আগে, আমরা কিন্তু সেনাবাহিনীর আক্রমণ বা সেনাবাহিনীর অ্যাগ্রেসিভ মোমেন্ট এগুলা কিন্তু সাধারণ জনগণ কিন্তু দেখেনি। অ্যাগ্রেসিভ মোমেন্টগুলো কিন্তু অন্য ল এনফোর্সিং এজেন্সির তরফ থেকে ছিল। এখন বিভিন্নভাবে এই সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে আমি বলবো যে আসলে চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া আছে, সংস্কারের যে প্রক্রিয়া আছে, ইউনূস সাহেবের গভর্নমেন্টের যে প্রক্রিয়া আছে, সেটাকেই প্রশ্নবিদ্ধ করা, অথবা তার স্মুথ আকারে যে এগিয়ে চলা সেটাকে প্রশ্নবিদ্ধ করা, অথবা তারা আলোচনায় আসার একটা সুযোগ খোঁজা, আমি এটাকে বলবো আর কি। সেনাবাহিনীকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা উচিত না। সেনাবাহিনীর কাজ করবে। সেনাবাহিনীরও রাজনীতির সাথে ইনভলভ হওয়াটা আসলে তাদের চাকরি বা তাদের সার্ভিসের মধ্যে পড়ে না। তারা জনগণকে সেবা করবে, দেশকে রক্ষা করবে, এটা তাদের ম্যান্ডেট। সো সবাই সবার জায়গা থেকে যদি সুস্থিরভাবে এবং চিন্তাশীল হয়ে যদি অগ্রসর হয়, আমার মনে হয় এখন যে বিভিন্ন ধরনের পরিস্থিতিগুলা উদয় হচ্ছে, এগুলো হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, যে বিষয়টি বলা হচ্ছিল যে এই যে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস বাজি, এবং এই জায়গায় একটি ম্যাচুরিটির কথাও বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং কতটা যদি সত্য তথ্য থাকে, আমরা বলি সাংবাদিকতার ভাষায়, যে সেই তথ্য আপনি কখন দেবেন তারও একটা সময় থাকে, এটি একটি বিষয়। এবং ফেসবুক স্ট্যাটাসের বিষয় যেহেতু বলা হলো, সেখানে কিন্তু কেবলমাত্র যে সেনাবাহিনীকে বিতর্কিত করা না, আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাপারেও সেই এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। মানে সার্বিকভাবে বিষয়গুলো কিভাবে দেখেন আসলে? আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমার কাছে যে এর ভেতর থেকে যেটুকু শিখলাম, আওয়ামী লীগ এই দেশে 15 বছর নানা রকমের অত্যাচার করেছে। এই অত্যাচারের জন্য তাকে জবাবদিহি করতে হবে। সেটি কোন পদ্ধতিতে আপনি করবেন এটা আপনারা ঠিক করবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার, সেটা বলে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ তো এখনও নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ তার কর্মকাণ্ড পরিচালনা করছে না, তার সারা দেশে তার
ভোট ব্যাংকে জনগণের মধ্যে তার যে সমর্থনটা আছে এটা অস্বীকার করা যাবে না। আপনি ঢাকায় বসে রাজু ভাস্কর্য এবং এই জায়গাগুলো থেকে যত ঝাঁঝালো স্লোগান দেন না কেন, এবং এই স্লোগানের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত কমে আসছে অংশগ্রহণকারী, এগুলো ব্যালেন্স করে বিবেচনায় রেখে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। টার্গেট কেন? টার্গেট হচ্ছে, আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে না হয়, নির্বাচনটা যাতে দেরিতে হয়, এই ধরনের একটা প্রচেষ্টা দেশ এবং দেশের বাইরে আছে। এবং কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেটিকে নিয়ে উত্তেজক একটা অবস্থা তৈরি করা। আপনি সোসাইটির মধ্যে আপনার যদি ইনফ্লুয়েন্স থাকে, তাহলে আপনি সেটিকে পজিটিভলি কি কখনো কাজে লাগিয়েছেন? দুটো উদাহরণ দেন তো, যে আমাদের এইখানে এই যে স্বৈরাচারের পতনের পর আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি অন্তত আইন মেনে রাস্তা ব্যবহার করার। এর ভেতর থেকে এই কাজটা যদি আমরা করি, সরকারের একটা ইমেজ ফিরে আসে, একটা শৃঙ্খলা ফিরে আসে। আমরা এই সময়কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মানুষের প্রতি এই ধরনের একটা আহ্বান জানিয়েছি, আপনি কোথাও পাচ্ছেন না। আপনি দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রাতে রাতে আমাদের কমিউনিটি পুলিশিং এই যে জায়গাগুলোতে আপনি জনগণের সরাসরি উপকার হয়। আপনি শুধুমাত্র আমাকে রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্য যে টপিকগুলো নিয়ে আসছেন, জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্য। আচ্ছা, জনগণ, আপনারা এই কাজগুলো করার আগে জনগণের কি চেতনা ছিল না? জনগণ কি এই জায়গাগুলোতে কখনো রিয়াক্ট করেনি? এখান থেকে তো বারবার স্বৈরাচারকে পরাজিত করেছে। আমার দেখা এখানে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মধ্যে সবসময় একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাখা। কারণ আমি আগেও বলেছি যে সম্ভাবনার অনেকগুলো জায়গা আছে। আমাদের যে গার্মেন্টস সেক্টর, আমাদের যে প্রবাসী আয়, অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের যে মাটি, এটিকে আমরা ব্যবহার করে আমাদের যে ফসল, আমাদের গত 50 বছরে এখানে মানুষ কত গুণ বেড়েছে, জমি কমেছে, নির্বাচনকে বিলম্বিত করা কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করা। প্রথম কাজটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। কিন্তু অলরেডি তো বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে যদি অল্প সংস্কার চান তাহলে সেটি তো বারবার বলাই, এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু যে ছাত্র নেতাদেরকে নিয়ে নতুন দল গঠিত হয়েছে, আমি মনে করিয়ে দেই, এই ছাত্র নেতাদের রাজনীতি করার অবশ্যই অধিকার আছে। এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত তরুণরা জনগণের সেবা করতে চান, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি সরকারের সহযোগিতা নিয়ে রাজনীতি করবেন, এটা আমি চাই না এবং আমি এটা ক্রিটিক করি। আপনি জিজ্ঞেস করতে পারেন সরকারের সহযোগিতা কোথায় নিচ্ছে, আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারি। সর্বশেষ উদাহরণটা হচ্ছে এটাই, এই যে দলটা গণঅভ্যুত্থানের ইস্যুকে কেন্দ্র করে, গণঅভ্যুত্থানকে পরে এর বাইরেও কিন্তু আরও কতগুলো দল গঠিত হয়েছে। ছাত্র নেতাদের একটা বড় অংশ নতুন একটা দল গঠন করেছে। সব বিক্ষোভকারী, সব ছাত্রনেতা এই দলটি করেছে বিষয়টি সেরকমের না। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে আরো অনিবন্ধিত দল থাকার পরেও আলোটা পড়ছে তাদের উপরে। সরকার তাদেরকে ডাকছে, সংস্কার কমিশন তাদেরকে ডাকছে, নির্বাচন কমিশন তাদেরকে ডাকছে। একটা, আপনি খুব ভালো ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়, আপনি 9 পর্যন্ত ফার্স্ট বয়, আপনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি, আপনার অন্য বন্ধুরা করেছে, আপনি ড্রপ দিয়েছেন, আপনি কলেজের সমস্ত অ্যাক্টিভিটিতে কি আপনাকে ডাকা হবে যেহেতু আপনি ফার্স্ট বয় ছিলেন? সেই ক্লাস 9-এ নিশ্চয়ই না। আপনি যতই ভালো ছাত্র হন, আপনাদের কতগুলো প্রসিডিউরের ভেতর থেকে যেতে হবে, ওই ধাপগুলো অতিক্রম করতে। আমি এনসিপির কথা জিজ্ঞেস করি, তারা কি এই ধাপ অতিক্রম করেছে? তাহলে অনিবন্ধিত একটা দল যদি গিয়ে, যেহেতু গণঅভ্যুত্থানে তাদের স্টেকটা সব থেকে বেশি ছিল, তাদের কন্ট্রিবিউশন ছিল, আমি সব কিছুই স্বীকার করে নিলাম, কিন্তু আপনার ওই যে প্রসিডিউরটা মেনটেন না করার পরেও আপনি যে তাকে ডেকে এই যে বাড়তি সুবিধাটা দিচ্ছেন, এখানে আপনি তো বৈষম্য করছেন। অনিবন্ধিত ইলেকশন কমিশন কোন দলের প্রভাব বেশি, ভোট বেশি, এটা বিবেচনা করবে না। তার কাছে এই যে দলগুলো, তাদেরকে যে দলগুলোকে তারা ডাকে, এই দলগুলোর মধ্যে অনেক দল আছে আসলে ঢাকায় অফিসও নাই,
ওই রকমের লোকবল নাই, তাদেরকেও ডাকা হচ্ছে একই রকমের প্রায়োরিটি দিয়ে, কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু এইখানে ইলেকশন কমিশন অথবা সংস্কার কমিশন তারা কি আইনগতভাবে চলছে? এর ভেতর থেকে কি আপনি দেখতে পাচ্ছেন যে একটা অনিবন্ধিত দল, হয়তো তারা নিবন্ধন পাবেন, নিবন্ধন পাওয়ার আগে তার প্রতি একটা বিশেষ দুর্বলতা প্রকাশ করছে। তো এই দুর্বলতা আগামী নির্বাচনের সময়ও তারা যদি প্রকাশ করে বা প্রদর্শন করে, তার সম্ভাবনাটা আমি দেখছি। এবং আমি ধারণা করছি যে তাদেরকে নিয়ে এই ধরনের মিডিয়ার থেকে শুরু করে, গতকালকে আমি কয়েকটা টেলিভিশনে বলেছি, মিডিয়াগুলোতে সংস্কার ইস্যুতে একদিকে বিএনপির প্রস্তাব, একদিকে এনসিপির প্রস্তাব। তার মানে হলো আমি দেখতে পাচ্ছি বিএনপির একটা কাউন্টার এখানে এস্টাবলিশ করার একটা চেষ্টা আছে। হ্যাঁ, তারা তাদের শক্তি, সামর্থ্য, জনপ্রিয়তা, বক্তব্য এগুলো দিয়ে প্রতিপক্ষ হতেই পারে। আমি তারা ভালো করুক এটা আমি চাই, কারণ আমি এদের মধ্যে কোনো ডাকাত দেখি না, আমি এদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত নাই, এদের মধ্যে কোনো সন্ত্রাসী আমি দেখি না। কিন্তু সরকারের সুবিধাটা আপনি কেন নেবেন? আপনি নেন, কিন্তু ওই প্রসিডিউরটা মেনটেন করার আগ পর্যন্ত, আপনার নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো অনিবন্ধিত দলকে আপনি ডাকছেন না, শুধু তাদেরকে ডাকছেন। তার অর্থ হচ্ছে এদের প্রতি আপনার স্নেহ আছে, মমতা আছে, দুর্বলতা আছে। ওই যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি পাঠানোর আগে নাহিদকে বলেছে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, কিন্তু আপনি এটি চাইতেই পারেন। আপনি যখন সরকারের চেয়ারে বসে আছেন তখন এটি আপনি করতে পারেন না। এই কাজগুলো আওয়ামী লীগের সময় হতো, এই কাজগুলো শেখ হাসিনার সময় হতো, এক একজনের জন্য এক এক আইন। কিন্তু আমাদের এখানে এই যে পরিবর্তনের যে স্পিরিটটা, এটাকে যদি আপনি রিয়েলি রেসপেক্ট করেন, তাহলে ধারণ করেন, এই কাজগুলো আপনি করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব বাকি হেলালি। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন বিলম্বিত করার যে বিষয়টি কিংবা বাধাগ্রস্ত করার, সেটিকে কিভাবে দেখছেন? আমি আপনাকে আমার শুরুতে যে বক্তব্যটা আমি বলছিলাম যে আসলে এখন যে সংকট, এই সংকটটি বিভিন্ন জায়গা থেকে এসছে, শুধু রাজনৈতিক দল না। আজকে যে পতিত সরকার, আমাদের এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া, তাদের এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা এখন তারা তৈরি করছে যে কিভাবে দেশে আবারও একটা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে আমাদের যে মানুষের যে প্রত্যাশা, এটির বাইরে গিয়ে আবার তাদের পুনর্বাসন। আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি বলছেন রিফাইন আওয়ামী লীগকে আপনি মদের বোতল চেঞ্জ করলে কি মদের কার্যকারিতা কমবে? সেটি না। আবার আওয়ামী লীগের যারা গ্রাসরুটের যারা সমর্থক, নিরীহ যারা মানুষ, আওয়ামী লীগকে কি সবাই যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের আদর্শকে হয়তো কিছু ভালো লাগে করছে, ভোটের ক্ষেত্রে সেগুলো কাজে লাগে, তা আপনি তো এদেরকে ভোটের বাইরে রাখতে পারবেন না। আর আওয়ামী লীগ এই যে 17 বছরে যে লুটপাটের রাজনীতি, তাদের রাজনীতিকবিদরা আপনারা তো দেখছেন বিভিন্ন পত্রিকায় আজকে এই যে 5ই আগস্টের পরে যে সমস্ত খবর বেরিয়ে আসলো, হাজার লাখ কোটি না, শত শত কোটি টাকার মালিক একজন ইউনিয়ন পরিষদের নেতা, ইউনিয়ন পর্যায়ের, গ্রাম পর্যায়ের নেতারাও আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তো এই টাকাগুলো কি তারা এখন নিশ্চয়ই কোনো না কোনো টাকাগুলি আছে, কিছু পাচার হয়েছে, তো বেশিরভাগ টাকা পাচার হয়ে গেছে। এই পাচার টাকা এবং এখন এদের লুকিয়ে থাকা যে একটা গোষ্ঠী আওয়ামী লীগের যে দোসর, এরা বিভিন্নভাবে সর্বক্ষেত্রে চেষ্টা করছে যে দেশকে কিভাবে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। উনি শরীফ ভাই যে কথাটা বললেন, একটা ক্লাসে একজন ছাত্র, হ্যাঁ একটা ক্লাসে একটা ডেকোরাম আছে যে আমি ম্যাট্রিক এসএসসি পাস করলেই তো ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার সুযোগ পাবো। আমি সেই প্রসঙ্গে আসার আগে আমি এটিও বলবো যে একটা ক্লাসের একটা ছাত্র যদি খারাপ হয়, সেই বিরূপ আচরণ করে কিংবা ভালো পড়াশোনা না হয়, আপনি সে ছাত্রকে এক্সপেল করতে পারেন, করে আপনি কিন্তু পুরো ক্লাসটা বন্ধ করে শিক্ষক বেরিয়ে যেতে পারেন। সে ছাত্রকে বের করে দিয়ে ক্লাস তাকে চালাতে হবে, কারণ অন্যান্য শিক্ষক ছাত্ররা আছে। আজকে আওয়ামী লীগের অবস্থা হচ্ছে কি, যে যেটি আওয়ামী লীগের মূল যে শেখ হাসিনা, যার নির্দেশে আয়নাঘর থেকে আরম্ভ করে যে গ্রাসরুট পর্যন্ত যারা নিষ্পেষিত, অত্যাচারিত এবং 14-15
অনেকে 17 বছর জেলে ছিল, তাদের এই যে অবিচার তাদের প্রতি, তার জুলুম নির্যাতন, প্রথমে শেখ হাসিনার বিচারের জন্যে আমি মনে করি যে প্রথমে আমাদের এইটা উচিত ছিল যে শেখ হাসিনার বিচার। আওয়ামী লীগের বিচার তো হবেই। আওয়ামী লীগ একদম একটা সংগঠন, একটা দল। আমি মুসলিম লীগের কথা বললাম, মুসলিম লীগের বিচার তো ওইভাবে হয়েছে কি না জানি না। মুসলিম কি বাংলাদেশে আছে এখন? সময়ের পরিবর্তনে সেই দলটি নাই। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে একটা প্রতিনিধিত্বকারী দল ছিল। আজকে দেখেন যে 75-এর পূর্ববর্তী যে সময়গুলো, যে শাসন অপশাসন, তার বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে আজকে, তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে বলে রাষ্ট্র ক্ষমতায় উনি আসীন হয়েছিলেন নিজের সামরিক আইন দিয়ে। আসলে তা না, মানে গণ অভ্যুত্থান বা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এসেছিলেন ক্ষমতায়। এবং তারপরে কি হয়েছে, বিএনপি একটা প্রতিনিধিত্বকারী জাতীয় সংকটের একটা দল, যে সংকট নিরসনের জন্য প্রতিনিধিত্ব করেছে এবং যে দলকে সাধারণ বাংলাদেশের মানুষ অতি আদরে বা অতি সমাদরে এটাকে গ্রহণ করেছে। এবং বিএনপি একটি বৃহৎ এবং জনপ্রিয় দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। এখন আমি যেটা আপনাকে বলবো, শেষ করব, যে এই বিচারের আগে আমরা যে লক্ষ্য নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের উচিত যে জনগণের জন্যে গণ অভ্যুত্থান, জনগণের দ্বারাই গণ অভ্যুত্থান, এই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া, যেটি নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যে যারা কাজ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আজকে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার আপনি এই উপদেষ্টা, আজকে যে এই সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন বলেন আর যে সরকারি বলেন এখানে, আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রথমে এইটিকে প্রাধান্য দিতে হবে। এবং আজকে বুঝতে হবে যে এই দেশে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ পালিয়ে গেছে। তাদেরকে ছাড়া এখন যে দল, বৃহৎ দল আছে, তাদের মতের গুরুত্ব দিতে হবে। আমি তাই বলে উনি ভাই যে বললেন যে ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশের যদি জাতীয় রাজনীতি চিন্তা করেন, দেখবেন সব বড় ছাত্র নেতারাই পরবর্তীতে একটা মানে খুব জনগুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্বে এসছে। তাদের অধিকার আছে, তারা এত বড় একটা অভ্যুত্থান করে স্বাভাবিকভাবে তারা চাইতে পারে এই দেশকে শাসন করার জন্য, তারাই তো করবে। এই প্রজন্মই তো আগামী দিনের সেটি সময়ের পরিক্রমা ভার নেবে। কিন্তু এটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এবং এখন বর্তমানে যে দল, আমি শুধু বিএনপিকে বলবো না, বিএনপির পরে যারা দায়িত্বশীল রাজনৈতিক দল আছে, সেই দলের মতের গুরুত্ব দিয়ে আজকে অতি দ্রুত আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। অসংখ্য যেটি হচ্ছে বাংলাদেশের জনগণের। আমরা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের কাছে যাব। যে মাহফুজুর রহমান মিলন, যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, যে প্রথমত নির্বাচন প্রসঙ্গে এবং নতুন যে দল এনসিপি, তাদেরকে একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এরকম বলা হচ্ছে, সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন সংক্ষেপে। যে নতুন একটা দল গঠন করতেই পারে, এটা একটা সাংবিধানিক অধিকার। এটা এনসিপি কেন, এনসিপি ছাড়াও যদি নতুন কেউ মনে করে যে আমরা একটা দল করব, সেটা অবশ্যই করা যেতে পারে। এখন জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে, এনসিপি যেটা হয়েছে, তারা, আমি মনে করি যে তারা একটা ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছে, যে তারা এখন সামনে এগিয়ে যেতে চাচ্ছে বা একটা সুন্দর বাংলাদেশ করতে চাচ্ছে। মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এখন ভবিষ্যতে কি হবে আমি সেটা বলতে পারছি না। তবে তাদের যদি উদ্দেশ্য সৎ হয়, তাদের মধ্যে যদি সততা থাকে এবং তাদের একমাত্র ম্যান্ডেট যদি হয় দেশের উন্নয়ন করা, তবে অবশ্যই এনসিপিকে এটা সারা বাংলাদেশের মানুষই কিন্তু সাপোর্ট করবে এবং তাদেরকে উৎসাহিত করবে। হ্যাঁ, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, এখানে বড় বড়, কিন্তু শুরুতেই কি কিছু হোঁচট খেলো কিনা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন? শুরুতে কিছুটা হোঁচট খেলো কিনা? একটা দলের ম্যাচুরিটি লেভেল বলে একটা ব্যাপার থাকে আর কি। একটা নতুন দল, এটা
তাদের বুঝে উঠতে, ম্যাচুরিটি আনতে এটা সময় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা যদি প্রথম অবস্থাতেই আমরা যদি ভাবি যে তারা বিএনপি বা আরো বড় যে দল বা অন্যান্য যে দল আছে তাদের মতোই আচরণ করবে তা না। একটা দল প্রতিষ্ঠা হয়ে ম্যাচুরিটি লেভেল আসতে, এবং শুধু দল না, একটা ব্যক্তিও ম্যাচিউর হতে কিন্তু সময় লাগে। সো শুরুতে যদি কিছুটা এলোমেলো থাকে তাহলে হয়তো বা ভবিষ্যতে এটা সংশোধন হয়ে আসবে। এখন এই তারা যে ভুল করছে সেটা নিয়ে যদি আলোকপাত বেশি করা হয় তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। তবে এমন কিছু তাদেরও করা উচিত না যেটা জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। এবং যদি এখানে দেখা যায় যে গভর্নমেন্টও তাদেরকে সাপোর্ট করছে, এটা নিয়ে অনেক ধরনের অ্যালিগেশন আছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। সাপোর্ট করা এক জিনিস, এবং একটা দলকে দলের মতো চলতে দেওয়া কিন্তু এক জিনিস। দেখেন, আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি যে একটা দল যদি কোনো ধরনের মানববন্ধন করতে চায় বা কোনো কিছু করতে চায়, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া হয়, তাদেরকে পুলিশি প্রোটেকশন দেওয়া, বিভিন্ন প্রোটেকশন দেওয়া হয় আর কি। এটা কিন্তু একটা দলের কিন্তু একটা অধিকার আর কি। সেই প্রেক্ষাপট থেকে যদি বর্তমান গভর্নমেন্ট তাদেরকে সেই ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে বলার কিছু নাই। বাট অন্যান্য দলকে যে সকল ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে তার থেকে যদি তাদেরকে আলাদা করে ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাদেরকে অতিমাত্রায় প্রমোট করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এটা নিয়ে কথা উঠবে এবং দল কিন্তু আলটিমেটলি বেশি দূর আগাতে পারবে না। সো সবাইকে লেভেল প্লেইং একটা ফিল্ডে রাখতে হবে। গভর্নমেন্টের উচিত সবাইকে সমানভাবে ট্রিট করা, লেভেল প্লেইং ফিল্ড সমান হতে হবে আর কি। এতটুকু আমার বক্তব্য। আর এনসিপি এটা নতুন দল, এটা দল করা যাবে না এটা তো আমরা বলতে পারবো না, তারা দল করতেই পারে নিঃসন্দেহে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। নির্বাচন প্রসঙ্গে আপনার বক্তব্য, মানে নির্বাচন প্রসঙ্গে আপনার মূল্যায়নটা কি? যেটি বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটি জনপ্রতিনিধির কাছে, জনপ্রতিনিধিত্বশীল সরকার, তার হাতে ক্ষমতা দেয়া, সেই জায়গাতে বক্তব্যটা কি? দেখেন, নির্বাচনটা কিন্তু অচিরেই হওয়া উচিত, কারণ এই নির্বাচনটা কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র আমাদের যে কথাবার্তাগুলো থাকে, দেখা যায় যে কথাবার্তাগুলো কিন্তু আসলে রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, ঢাকা কেন্দ্রিক হয়ে যায়। কিন্তু আমরা যদি আরো মফস্বলেও দেখি আর কি, যে বিভিন্ন পৌরসভা বলেন, আপনার ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, ওগুলোতে কিন্তু ব্যাপক অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এখন প্রশাসক নিয়োগ দিয়ে রাখা হয়েছে, ঠিক মতো কাজ হচ্ছে না, অনেকেও কথাও বলতে পারছে না ঠিক মতো। তো আসলে একটা নির্বাচন হওয়ার পরে যে একটা রাজনৈতিক সরকার, এটা কিন্তু আসলে অচিরেই হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই ইউনূস সাহেবের গভর্নমেন্ট চেষ্টা করছে সংস্কার করতে। একটা সংস্কারে তো আসলে এটা সময় লাগে, এটা ইট ইজ নট এ ম্যাজিক যে আমি বললাম আর সংস্কার হয়ে যাবে আর কি। এখন আপনার যে রাষ্ট্রের যে যতগুলা আপনার ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, আসলে দেখেন সবগুলা জায়গাতেই কিন্তু মানে একটা প্রতিবন্ধকতা, একটা জঞ্জালের মতো একটা অবস্থায় ছিল। তো এগুলা তো একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা আবার বেশি নেওয়া উচিত না। আমার মতে যে একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে যে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, সেটাতে কিন্তু স্ট্রিক্ট থাকা উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। শেষ করব, কিছু যদি যুক্ত করেন খুব সংক্ষেপে। যুক্ত করার জায়গাটা, সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে আমরা স্বৈরাচারের পরিবর্তন করে কিছুটা অনাচার ফিরিয়ে এনেছি। আমাদের সমাজের মধ্যে দীর্ঘ 15 বছরের যে ক্ষতগুলো, সেটি আমরা চাইলেই কালকে এটি পূরণ করতে পারবো না, তবে আমাদের চেষ্টাটা করতে হবে সবাই মিলে। একটা কথা শোনার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে না পড়ে, সমাজে অস্থিরতা তৈরি না করে, ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা না করে, আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়, দায়িত্বশীল আচরণ করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।